পাউন্ড কামাইতেছি। ওই পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহান। তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। তুমি যদি আসলেই বাড়ি ঘর চিন্তা করতা, এই পরিবার ঘর চিন্তা করতে, তুমি জীবনও বিদেশে যেতা না। আমি জানি না এখন এই পাওয়ার প্যাটার্নে সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা একটা 50 লাখ টাকাতে বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। আমিও শর্ট করতে পারি, শর্ট করো তুমি আমার সাথে, আমিও শর্ট করতে পারি। আমি কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান, ফারুক, কি আমরা বাসা দিকে যাচ্ছি কেন? আমরা আগে হসপিটাল যাব না? ভাইজান, মনটা একটু শক্ত করে। কি কি হয়েছে? ভাইজান, কি হয়েছে? বাবার নাই। দেনা পাওনা থাকে, তিনি যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, আমি তার বড় সন্তান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানাজার নামাজ শুরু হচ্ছে, দাঁড়া যান সবাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এনাম ভাই, আপনি তো চিনি খান না, তাই চিনি দেইনি। না ঠিক আছে। দেখো ভাতিজা, যা হওয়ার তা তো হয়ে গেছে। হায়াত মত আল্লাহর কাছে, তিনি তার কাছে নিয়ে গেছেন। বলছিলাম যে এখানকার বিষয়ে কিছু ভাবছো? না চাচা, আমি তো আসলে তেমন কিছু জানি না, সব কিছু একটু বুঝে নেই, তারপর বাকিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি জানো কিনা জানি না, তোমার আব্বা ওই আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছেন। আসগর সাহেবকে? বলেন কি ভাইজান, আপনি এই এলাকায় বড় হয়েছেন, আজগর সাহেবকে চিনেন না? না না, চিনতে ইচ্ছে না। কে উনি এই এলাকা খুবই প্রভাবশালী লোক। আগে নিচু লেভেলে ছিল, কিন্তু এখন বুঝতেই পারেন ক্ষমতা খাটায় আস্তে আস্তে এখনকার সব কিছু ওনার তখনই। দাঁড়াও, ওই আরে উনি কি ওই কামারপাড়া রাজগড়, জি ভাইজান। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? ভাইজান, তার তখন বিরাট হ্যাডম। আপনাদের হোটেলের ঠিক উল্টা দিকে বিশাল একটা রেস্টুরেন্ট দিচ্ছে। এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশনে ছিল। আস্তে আস্তে ধারের টাকাটাও বাড়তে থাকে, আমাদের ব্যবসাটাও ডাউনের দিকে, আগের মতো আর চলে না। কি বলতেছেন চাচা এগুলো? না মানে চলে, কিন্তু যে আগে তেমন একটা রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা নাই এখন। দোষ তো আপনার। আপনি তো আব্বারে উস্কাইছেন এই লোন নেওয়ার জন্য। এত টাকা লোন নিছে, অথচ টাকা কোনো কাজেই আসে নাই। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? ভদ্রভাবে কথা বল। আমি এইভাবেই কথা বলি, আর সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। চাচা 30 বছর ধরে আব্বার সাথে আছে, এই ব্যবসা উনিও আগলায় রাখছিল, এটা বলে যাস না। ইমরান, আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। হ্যাঁ অবশ্যই, আমি কোনো কথা বলে সেটা তো পরেই চলে যায়। উচিত কথা বলি তো, সময় মতো কারো শোনার অভ্যাস নেই। একবার পরেই থাকবে। ভাইয়া, ওর কি হয়েছে পারু? ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আপনি ওকে আমার সামনে সিগারেট ধরাইলো চাচার সামনে? না না ভাইয়া, না না ঠিক আছে। শেষ সময় তোমার আব্বা এসা খালি তোমার কথা কইতো, আজ যদি আনাম থাকতো তাহলে এই দিন দেখতে তো না। আবার নিজে নিজেই কইতো, না ভালোই হয়েছে, ছেলে বিদেশ গেছে, ও অনেক বড় হইল, লন্ডনে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে। তুমি যে বাড়িতে টাকা পয়সা পাঠাইতা, ওটা তো আমার দিয়ে তুলে আনতো, আমি আইনা হাতে দিলে খালি নাকের কাছে নিয়ে শুনতো। আমরা মজা করে কইতাম, মে ভাই ওটা তোর টাকা পাউন না। শেষ সময় তোমার আব্বা এসা খালি তোমার কথা কইতো, আজ যদি আনাম থাকতো তাহলে এই দিন দেখতে তো না। আবার নিজে নিজেই কইতো, না ভালোই হয়েছে, ছেলে বিদেশ গেছে, ও অনেক বড় হইল, লন্ডনে থাকে, অনেক টাকা পয়সা ইনকাম করে। তুমি যে বাড়িতে টাকা পয়সা পাঠাইতা, ওটা তো আমার দিয়ে তুলে আনতো, আমি আইনা হাতে দিলে খালি নাকের কাছে নিয়ে শুনতো। আমরা মজা করে কইতাম, মে ভাই ওটা তোর টাকা পাউন না। তোমার আব্বা কইতো, আমি তো পাউন্ডের বন্ধ শুনি না, আমার ছেলের ইনকাম, সেই জন্য একটু সুখে দেখতেছি, ছেলে থাকলে তো বুকে জড়ায় নিতাম। চাচা এমনি আমাদের হোটেলের অবস্থা কি? না খুব একটা ভালো না, ওই সামনের দোকানটা হওয়ার পর থেকে খারাপই বলা চলে। তা আগে যারা আইতো কাস্টমার, তারা এখনো আসে, তো ওই যে ইয়াং পোলাপান্ডা আছে না, এদিকে ঢুকেই না, সামনের দিকে চলে যা। ওনাদের কি খাবারের মান কি আমাদের থেকেও ভালো?
না না, খুব একটা ভালো না, তারপর আবার দামও বেশি, ওই পুষ্পাস আর কি। আরে মিয়া, দুনিয়াটা হইতেছে পোস্ট পাসের দুনিয়া, একটু ঝকঝকে করে না রাখলে কি চলে? এ দেখো না আমাদের নিজেরে কেমন ঝকঝকে করে রাখছি। ঝিলিক মারতেছে না? হুম? আরে এনাম যে, কি খবর, কেমন আছো তুমি? আসি নরেশ, আঙ্কেল মারা যাওয়ার পর থেকে আমার বুকটা খালি ধুরপুর করে। তিনটা পোলাপান রেখা মরে গেল। আহারে, বড় কষ্ট হয়, কিছুই করতে পারলাম না তার জন্য। টাকা পয়সা যা ছিল তা তো ওই মায়ের বিয়ে দিতেই খরচ হয়ে গেছে। বুঝতেছি। তা তুমি যাইবা কখন? দেখি আসি কিছুদিন, চিন্তা করতেছি। চিন্তা ভাবনা করে যাওগা। আরে এখানে থেকে কি করবা, এত ঝামেলা। পরিবার কি কারোর কাছে কখনো ঝামেলা হয়? পরিবার কারোর কাছে কখনো ঝামেলা হয় না। আর এই হোটেল আমার পরিবারের একটা অংশ। কাইন্না আঙুল পৌঁছে গেলে কাইটা ফালাই দিতে হয়, তাহলে তো সারা শরীরে পছন্দ হয়ে যাব, তাই না? আব্বা নাই প্রায় 7-8 দিন হয়ে গেছে। এখন আব্বার অবর্তমানে আমাদের পরিবারের কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। তো আম্মা যেহেতু এখন মুরব্বী, আম্মা তুমি কিছু বলো। যে মা, আপনি বলেন। আমি তো কখনো পরিবারে কোনো সিদ্ধান্ত নেই নাই রে। যাবতীয় সিদ্ধান্ত ব্যবসার পারিবারিক তো আব্বাই নিত। এখন আমার আসলে বলার কিছু নাই রে। আমার মনে হয় কি, তোদের আব্বা যেটা বলতো যে পরিবারের সবার যেন ভালো হয়, এরকম কোনো সিদ্ধান্ত নিলেই ভালো। এনাম, তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে, তারপর দেখি সবাই কি বলে। আমিও তো 3-4 বছর ধরে দেশের বাইরেই আছি, তো নিজের ব্যাপারে নিজেই কিছু বুঝতেছি না। আমি কি ওইখানে থেকে যাব নাকি এখানে চলে আসবো জানি না এখনো। এখন সব থেকে বড় টেনশনের বিষয় যেটা, আব্বা তো লোন রেখে গেছে প্রায় 30 লাখ টাকার মতো, কারণ ওইটা তো শোধ করতে হবে। আর আমাদের তো কিছু নাই, আমাদের আছে ওই ভিটা বাড়ি, পুকুর, অল্প কিছু জমি, ওগুলোর ব্যাপারে আমরা পরে সিদ্ধান্ত নিব। তো সম্পত্তি বলতে আছে তো শুধু ওই হোটেলটা। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমার মনে হয় ভালো হয় যে ইমরান হোটেলটা সামলাইলো আর আমি বিদেশ থেকে টাকা পাঠাইলাম। আমরা সবাই মিলে যদি ওই লোনটা শোধ করে দিই, একটা বড় টেনশন শেষ হবে। তারপরে আমরা সব গুছায় আমরা নতুন করে শুরু করলাম। না, আমি পারবো না। আমি এসব হোটেলের দায়িত্ব রেতে নিতে পারবো না। এই ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আমরা আলোচনা করতেছি ইমরান, এখনই পাট করে কথা বলে ফেলিস না। বাটুরের কথা বলবো তো, হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা ইচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিবা? 4 বছর একটা মোবাইল ফোন পাঠিয়েছো দেখে তুমি সব সিদ্ধান্ত দিবা আমার? হ্যাঁ, আমাদের টাকা কেন নাই? কারণ তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জমা যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। টাকা থাকবে কোত্থেকে এখন? ইমরান প্লিজ মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে আলোচনা করো। এখানে ভাই বোনদের মধ্যে আলোচনা হচ্ছে, একটু চুপ থাক, কথা না বলা বেটার। কি বললি তুই এটা? ও কথা বলবে না কেন? ও কি ফ্যামিলির অংশ না? কি মা, ওকে আমার হাজবেন্ড না? ও কথা বলতে পারবে না কেন? তোর হাজবেন্ড ফ্যামিলির অংশ, আর আমি তোর বড় ভাই, চুপ থাকতে বলছি চুপ থাকবি। ইমরান একটু থামবি? না, কোনো থামাথামি নাই তো, কেন থামবো আমি? হ্যাঁ, আমি কেন ভাতের হোটেল দেখতে যাবো? না, আমার কি আর কোনো কাজ নাই? ভাতের হোটেলে আমি ইয়ে করবো? তোমার যদি এত শখ থাকে, ওই ভাতের হোটেলে তুমি কি ম্যানেজারই করো, বিদেশ যাওয়ার দরকার নেই তোমার। ইমরান, আম্মা
একটু কথা বলতে চাইতেছিলাম। বয় মা। দেখো মা, আমি তো মেয়ে, আমি ছেলেদের মতো অধিকার পাবো না সেটা আমি জানি, কিন্তু আমার একটা দাবি আছে আম্মা। এইভাবে তাকাইতেছো কেন? আমার কি কোনো দাবি থাকতে পারে না? অবশ্যই পারে। আমার সামনে কি হবে কি না হবে কিছু কিন্তু বোঝা যাইতেছে না। আমার মনে হয় কি হোটেলটা বিক্রি করে দিলে সবার জন্য ভালো হয়। মানে এটা থাকার আসলে কোনো মানে দেখতেছি না। তার চেয়ে ভালো তুমি হোটেলটা বিক্রি করে টাকা পয়সাগুলো আমাদের মধ্যে ভাগ করে দাও। বড় ভাই তো তার ভাগেটা নিয়ে নিছে, ইমরানও তো ব্যবসার জন্য নিতেছে। আমি কিন্তু আমার ভাগে কিছু পাই নাই আম্মা। তাই বলে তোর আব্বার হোটেলটা বিক্রি করে দিবি? তোর আব্বার সব স্মৃতি মুছে ফেলবি? দেখ রে মা, জগতে সব কিছুরই পরিবর্তন হয়, পরিবারের মধ্যেও অনেক পরিবর্তন হয়, কিন্তু সম্পর্কের কোনো পরিবর্তন হয় না। আমি তোদের মাই থাকবো, তোরা আমার ছেলে মেয়েই থাকবি। আর তোদের আব্বা যে মারা গেছেন, তারপরেও তাকে আব্বাই ডাকবি। স্মৃতি আর স্বপ্নগুলি কখনো মরে না, স্মৃতিগুলি আঁকড়ে ধরে আছে আর কি। সম্পর্কের পরিবর্তনের কথা কি আমি বলছি আমি? তোর আব্বার হোটেলটার দিকে তাকাইলে মনে হয় তোর আব্বাই দাঁড়ায় আছে, হোটেলটার চেয়ারে বসে আসছে। আম্মা, হোটেলটা আসলে আর চলবে না। মানুষকে মনে রাখতেছে না, তুমি স্মৃতি না পড়ে থাকবা। ঠিক আছে মা, এনামের সাথে কথা বল। ঠিক আছে মা, আমি তাহলে বড় মেয়ের সাথে কথা বল। হ্যাঁ, তুমি এতক্ষণ খাও না কেন মা? তুমি খায় নি তা? আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার ছিল? তোর শুধু মিলে খাবো একসাথে। কি এটা? যে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তোদের সাইন লাগবে। নোটিশ আসছে তো, রাজু সাহেব তো নোটিশ পাঠিয়েছে। লোন শোধ করতে না পারলে তো আমরা হোটেলটারে বাঁচাইতে পারবো না। হোটেলটা বাঁচানো তো ডিফিকাল্ট হয়ে গেছে। কারণ আমি ঠিক করছি যে আমি এই মুহূর্তে যাব না, মেদিকটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর একটা পরে দেখা যাবে। তোরা ওই যে ইয়ে করিস। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবা। হ্যাঁ, এছাড়া ওই আব্বা তো উইল করে যায় নাই। এখন আমার যদি চালাইতে হয় তাহলে তো আমার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, চেক থেকে শুরু করে সবকিছু। না না, আমি সব বুঝছি। মানে আগে তো যা খাওয়ার খাইছো, এখন একবারে যা আছে কাঁচায় সব গিলে ফেলবা। ইমরান,
তুই কিন্তু অতিরিক্ত করতেছিস, বন্ধ করবি এগুলি। কেন বন্ধ করবো? আমার কি মুখ নাই? আমি কি বলতে পারি না? হ্যাঁ, আমি কি ছেলে নাই বাড়ির? আব্বা সব সময় যা করছে ভাইয়ের জন্য করছে। ভাইয়া বিদেশে যেতে জমি জমা যা আছে বিক্রি করে 20 লাখ টাকা বাইরে ধরে দিচ্ছে, আর সে সুন্দর মতো চলে গেছে আমাদেরকে সবকিছু ফেলে দিয়ে। কারণ আমার কি কোনো ইচ্ছা নাই? আমার বিদেশে যেতে ইচ্ছা করে না? আমি ব্যবসা করতে 10 লাখ টাকা চাইছি, সেটার জন্য কি পরিমাণ অপমান করছে আমাকে। তারপরে 3 লাখ টাকা কাঁচা কাঁচা দিচ্ছে আমাকে। আবার এভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে অনেক আনফেয়ার ছিল আমার সাথে। সে যা করছে তোমার জন্য করছে। আজকে এই সিচুয়েশন হচ্ছে তোমার জন্য। তুমি বিদেশ থেকে চলে গেছো, তোমার ইউকে সিটিজেনশিপ হয়ে গেছে, ওখানে তুমি চাকরি করতেছো, বাকরি করছো, সবকিছু করছো। একটাবার আমারও চিন্তা করছো? এই, তোকে কেউ পড়াশোনা করতে না করছে? কোন রকমে তো এইচএসসি ব্যবসা কর নাই? আমি ব্যবসা করতে চাইলে দোষ। ইমরান থামো, থামো please। তুমি কেন থামবো? আপনি চুপ থাকেন, একদম কোনো কথা বলবেন না। আর তোর দোষ আছে। তোর এখানে তো ধুমধাম করে বিয়ে করতে হবে। হ্যাঁ, বড় কমেডি সেন্টার লাগবে, সবাই দাওয়াত দিতে হবে, গয়না লাগবে, এই লাগবে, সেই লাগবে। কেন বুঝোস না আমাদের অবস্থান তখন? কি সব ফালতু কথা বলতেছিস তুই? হ্যাঁ, আমার বিয়ে বিয়ে নিয়ে কোনো সকাল থাকতে পারে না। ইমরান, অনেক হয়েছে, এবার তুই থাম, দয়া করে থাম। কি চিৎকার করতেছিস? কি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি মানে বুঝিস? বুঝিস এটা মানে কি? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, সব কিছুর দায়িত্ব। এই লোনটা আমারই পরিশোধ করতে হবে, আমারে। আর পাউন্ড কামাইতেছি। ওই পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলছো। তুমি তো উল্টাবা। তুমি বড় ছেলে না? তুমি তো মহান। তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। তুমি যদি আসলে এই বাড়ি ঘর চিন্তা করতা, এই পরিবারের কথা চিন্তা করতে, তুমি জীবনও বিদেশ যেতা না। আমি জানি না এখন এই পাওয়ার অফ সাইন করে দেবো, তুমি কি করবে পরে? সোজা 50 লাখ টাকা দিয়ে বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। এই, আমিও সব করতে পারি। ইমরান, বাবা শোন, মাথাটা একটু ঠান্ডা কর। ইমরান, তোমরা কখনো তো আমাকে আপন মনে করো নাই। তোমার ওই বড় ছেলে সবচেয়ে মহান, সে যা করে সবসময় তাই ঠিক। তোর বড় ভাইয়ের মতো হ, বড় ভাইয়ের মতো শিখ, বড় ভাইটা কি করে, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করো। আমি ভালো রেজাল্ট করতে পারি না, মা। আমাদের ভালো রেজাল্ট হবে না। তাই বলে আমি কি পরিবারের অংশ না? কোনোদিন তো মনে করো না আমাকে পরিবারের অংশ। ইমরান, তুই আমার সন্তান, এই পরিবারের সন্তান। তুই কেন নিজেকে পর ভাববি? তুই যা মনে করতেছিস ভুল মনে করতেছিস বাবা। শোন, মাথাটা একটু ঠান্ডা করে পুরো বিষয়টা একটু শোন। আমি জানি যে তুই কি করছো আমার জন্য? তুমি কি করছো? আমি যা চাইছি আমি কোনো কিছু পাইছি? সে বিদেশ যেতে একবারে বিদেশ পাঠাইছো, সবকিছু বেঁচে থাকে বিদেশ পাঠাইছো। আর এখন যখন লোনের বোঝা আসছে আমার ঘরে চাপা দিচ্ছ। কেন আমি এই লোনের বোঝা দিব? আমাকে ঠকাইছো তো তোমরা সবাই মিলে। বাবা, যেটা হয়েছে সেটা সেটা তো আমরা কেউ পাল্টাইতে পারবো না। তোর আব্বা শেষের দিকে একটা ম্যাসাকার হয়ে গেছিল, উনি খোলাইতে পারে নাই, একটা ঋণের বোঝা হয়ে গেছে। তোর ব্যবসার জন্য টাকার দরকার, আমি সেটা বুঝতেছি। হ্যাঁ, সেটা আমরা ম্যানেজ করে দিব। আমি বুঝতে পারতেছি ইমরান, তুই বড় হয়েছিস, তোর বিজনেস করতে হবে, তোর টাকা লাগবে, আমরা সেটা ম্যানেজ করে দিব। কিন্তু আমরা সবাই মিলে আগে একটু গুছাই, আগে গুছাইতে দে। তুই যদি আমাদের পাশে না থাকিস তাহলে তো পুরো পরিবার ধ্বংস হয়ে যাক, যাক ধ্বংস হয়ে। আমার কি? আমি তো এই পরিবারের অংশ না। ঠিক আছে, আমার তো সই লাগবে, তো আমি সই করব। আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকবে, তারপর এই পাওয়ার অফ অ্যাটর্নি তারা দিব। হ্যাঁ, তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করতেছো। আরে কলকাতার নেতৃত্ব এই নাম। ইমরান, যাইস না, বস। তোর সাথে আমার একটু কথা আছে, বস প্লিজ।
আমি কালকে সন্ধ্যায় চলে যাচ্ছি। আবার থাকা না থাকা কিছু আসে যায় না। তুই যেটা চাচ্ছিস আমার কাছ থেকে সেটা এই মুহূর্তে আমার কাছে নাই রে। যদি থাকতো বিশ্বাস কর আমি দিয়ে দিতাম। আমার উপর তোর অনেক রাগ, তাই না? জুলাইয়ের 14 তারিখ 1996 তার পরীক্ষা ছিল। সকাল থেকে কি দুশ্চিন্তা। পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছি তোকে দেখার জন্য। ভাই তোরে করে নিলাম, তুই ছোট্ট এইটুক ছিলি, ছোট্ট একটা মুখ, ছোট্ট হাত পা, ছোট ছোট আঙ্গুল। তুই আমার আঙ্গুলটা এভাবে শক্ত করে জড়ে ধরছিলি। তোর কি জন্য মনে হলো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দেব? তুই যখন বলছিস যে আমি নাকি সবকিছু নিয়ে নিব, আমার খুব কষ্ট লাগছে রে। ভাই কি ভাইয়ের জিনিস নিতে পারে বল? তোর কাছ থেকে আমি কি নিবো যেখানে আমি আমার নিজের কলিজাটা তোরে দিয়ে রাখছি? হ্যাঁ, একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা, সম্মান। যদি তুই সেটা দিস, ছোটবেলায় তুই যখন কান্না করতে আমার কিচ্ছু ভালো লাগতো না, অস্থির লাগতো। এখনো অস্থির লাগে যদি তুই কোনো কারণে কষ্টে থাকিস। আমি যা কিছু ছিল সবকিছু তোদের নামে লিখে দিচ্ছি, তোর আর মাহির নামে। আমার বাকেটটা আমার কিছু লাগবে না, আমার কাছে তোরাই সব। আর যাই হোক, আমি তোদের হারাতে চাই না। আর সরি, আমার ভুল হয়েছে। আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পড়তে চলে গেছিলাম, আমার উচিত হয় নাই। নিজের কাছেই আমি গিল্টি ফিল করতেছি। আমি সব ফেরত দিয়ে দিব, একবারে সব পারবো না, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরত দিয়ে দেবো। ওই টাকাগুলো থাকলে এখন তোদের কাজে লাগতো, তোর মায়ের অনেক উপকার হইতো। আমি ফেরত দিয়ে দিব। মায়ের খেয়াল রাখিস, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো থাকিস। আমার ভুল বুঝিস না রে ভাই।
সে বলে হয়তো দাম একটু কম পাবি। আমি তো আর এত কিছু বুঝি না ভাইয়া। তুই তোর অংশ বুঝে নিবি, সাথে আমারটাও। মানে আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি। আগে যেখানে সবকিছু 6 ভাগ হইতো সেখানে এখন 4 ভাগ হবে। 2 ভাগ ইমরানের, 1 ভাগ তোর, আর আরেক ভাগ আমার। ঠিক আছে, আমি কোচ গাছ আছে, আমি যাই। আম্মা আমি তো শুধু আমার কথা বলছিলাম। হ্যাঁ, তোর কথাই তো বলছিস। আরে বোকা মেয়ে, তোর যদি টাকা পয়সা লাগতো তোর বড় ভাই আছে, তার কাছে চাইতি। জানিস, তুই যখন বেশ ছোট, 5-6-এ পড়িস, তখন একটা গাউনের জন্য এমন কান্নাকাটি শুরু করলি, তোর আব্বা তোকে কিনে দিতে পারলো না। আমার এ নাম তখন ভার্সিটিতে মাত্র ঢুকেছে, টিউশনি করে। তোর কান্নাটা না এ নামের সহ্য হয় নাই। সে ওই টিউশনির টাকা জমায় জমায় তোকে কিন্তু গাউনটা ঠিকই কিনে দিছিল। জীবনে এমন কি কোনোদিন হয়েছে যে তুই কিছু চাইছিস তোর বড় ভাইয়ের কাছে, আমার এই নাম সেটা তোকে দেয় নাই? এমন কি কিছু হয়েছে? যা চাইছিস আমার এই নাম তাই দিছে। তোর আব্বা বলতো যে আমার বড় ছেলে এই নাম আমার সব ছেলে মেয়েদেরকে আগলায় রাখবে। জানি না কতটুকু আগলায় রাখছে। তোর আব্বা নাই, আমাদের গার্জিয়ান নাই। আরে বোকা মেয়ে, নিজেকে এত অসহায় ভাবিস কেন? তোর আব্বা নাই তাতে কি হয়েছে? তোর বড় ভাই তো আছে, আমার এনাম তো আছে। যা কিছু লাগবে বড় ভাই কি বলবি, তার সাধ্যের মধ্যে সে করবে। চিন্তা করিস না বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। দোয়া করো মা, দোয়া করো। আমি পৌঁছে ফোন দেব। ঠিক আছে। ইমরান রে বইল বলবো।
ভাইয়া তুমি না বলছো কখনো হাত ছেড়ে যাবে না, এখন কেন চলে যাচ্ছ? আমি ছোট ভাই না? সরি ভাইয়া, আমি সব গয়না বিক্রি করে দিব, কিছু দরকার নাই। আমার কাছে অল্প কিছু টাকা আছে, সবাই মিলে যদি একসাথে হই তাহলে দেখবি খুব অল্প সময়ের মধ্যে আমরা লোনটা শোধ করে ফেলতে পারতেছি, বুঝছিস? আমার এনাম, ইমরান, মাহিন একসাথে হয়ে গেছে। তোদের আব্বা দেখছেন আমাদের পরিবারের শক্তি বেড়ে গেছে, আর কোনো অন্ধকার থাকবে না।